নাকিদা নমস্কার। একটু আগে আপনার করিডোর রোহিঙ্গা ইস্যুতে শোনার সাথে সাথে মানে আপনার স্ট্রিমিং চলার মাঝখানে আমি ইনস্ট্যান্ট আর কি কিছু কমেন্টস করেছি এবং আমি আমার টিউবে পোস্ট দিছি। তা আমার তো আর ইউটিউব না, আমি তো আর ইউটিউবার না, বা ইউটিউব কেমনে যে কী পোস্টার টোস্টার বানায়, কীভাবে বুস্টিং টুস্টিং করে, আমি এগুলো দাদা বুঝি না। আর আমার ভিউরও কেউ নাই, কেউ আমার কথা শোনেও না, কেউ বোঝেও না। তা আমার বাড়ি শখ দাদা, যে কোনো টপিকস ধরেন, সাপোজ এই করিডোর রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, আমি দাদা আপনার সাথে আমি এই ব্যাখ্যাগুলো দলিল দস্তাবেজ বা ডকুমেন্টারি বা যুক্তি তর্ক নিয়ে আজ পর্যন্ত যা আমার যতটুকু স্টাডি, তা নিয়ে আমি আপনার সাথে, আমি ছোট ভাই হিসেবে, আপনি বড় ভাই দাদা হিসেবে আমি ডিবেট করতে চাই দাদা আপনার সাথে। আমি হেরে গেলেও আমার লজ্জা নাই, আমি জিতে গেলেও আপনার সম্মান বাড়বে না, আমার ছোটো ভাই দিচ্ছে। বাট আমি কিন্তু ইন্টারন্যাশনাল সম্প্রদায়ের কাছে আপনার নামে আবার কমপ্লেনও দিয়েছি ইনভেস্টিগেশনের। কারণ এই সরকার গঠন হওয়ার 6 দিনের মাথায় আমেরিকা প্রবাসী একজন এক্স কর্নেল, ওই যে গাড়ি ড্রাইভ করে, গাড়ি ড্রাইভের ভিতরে আবার চশমা পরা কী জানি নাম, উনি এক্স্যাক্ট বললেন যে আমি আমার সোর্স দিয়ে কল রেকর্ড চেক করছি। কার কল রেকর্ড? আমাদের আইন উপদেষ্টার কল রেকর্ড পর্যন্ত উনি চেক করছে, ভয়েস রেকর্ড। তাহলে দাদা আপনাদের বাইরে যারা আছেন তাদের পাওয়ারটা কোথায়? অনেকেই প্রশ্ন করে যে এত পাওয়ার ওদের কিসের, ডাক দিলে এত লোক আসে। আসলে পাওয়ারটা ডাক দিলে লোক আসে এটা মনে হয় পাওয়ার না। পয়েন্ট টু বি নোটেড যে উনি কীভাবে একজন এই দেশের আইন উপদেষ্টা গঠন হওয়ার পরে 8 তারিখের পরে 7 দিনের মাথায় একটা ইস্যু নিয়ে কল রেকর্ড চেক করে উনি ভিডিওতে কনফার্ম করছে এবং সেগুলো সব সেভ করা আছে। আর আমি তো দাদা আমি ডিজিটাল বুঝি না, তবে 2001 সালে ওই যে গ্রামীণ ফোন, ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ফোন আসার আগের থেকেই মোবাইল চালাই। আর ইউনূস সাহেবের ওই যে গ্রামীণ মহিলাদের এই যে ডেগা মোবাইল দিত। আমি তো ছোটো মানুষ, তো এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় কী করবো দাদা, গরিব মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলি, গ্রামেতে আইসি, টিউশনি তো করতে পারতাম না, রাজনীতি করতাম, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখনও গেলে এই দোকানদার পারলি জড়াই ধরে কান্দে, মানে তাকে মারছি নাকি তাকে তা ভাও খাইছি তার তো বসছেনি। আবার আব্বা প্রতি মাসে 5,000 টাকাও পাঠাতো, আবার ইনকামও করতাম, বন্ধু জানে আমার দাদা। তো ডক্টর ইউনূস সাহেবের ওই যে নরসিংদী জোনের সাথে ঢাকা জোন মেলে ওনার ওই সব মহিলাদের গ্রামীণ ফোন আমি নিয়ে এসেছিলাম। কীভাবে? তোমাদের ইনকাম হয় কত মাসে? 3,000 টাকা, তুমি 4,000 নিও। আমি তো তাদের ঠগাই নেই, তারাও লাভবান হয়েছে, আমিও 2 টাকা লাভবান হয়েছি। ইটস কল পলিসি। পলিসি প্রতিদিন প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমরা যত গভীরে যেতে থাকবো তত গভীরে যেতে থাকবো। বুর্জুয়া সরকার বলতেছি আমি কেন? এই যে ডুয়াল সিটিজেনগুলো যেভাবে যা গঠন হয়েছে, পাওয়ারটা কোথায়? আরেকটা জায়গায় আপনাকে আমি বলতেছি, আপনার পাওয়ার 3-4 দিন আগে যে জিনিসটা প্রকাশ করলেন, 5ই আগস্টের পরে সজীব ওয়াজেদ জয় কি নিয়েছেন? ওই নাগরিকত্ব নিয়েছেন। তো নাগরিকত্ব যখন নিল, কোন জায়গায় নিল? আমেরিকার ওই জায়গায় ভিতর থেকে সেই ছবি ভাইরাল হলো। সেই ভাইরাল করার জন্য কোনো আইন আছে কি না, সেই সিকিউর জোন কি না, এইটুকুও ঘাটালে কিছু জিনিস বোঝা যায় যে পাওয়ারের সোর্স কোন জায়গা। আর কমপ্লেন দিলেও কাজ হয় না, আবার কমপ্লেনের মতো দিও না দাদা। তবে আপনি যেদিন থেকে ডিজিটাল ইউটিউব, ফেসবুক, টুইটার থেকে যা শুরু করে যেদিন থেকে অন্তত গত সরকারের আমলে আমি আপনার কথা শুনে আমার বন্ধুবান্ধব জোর করে আমার দেখাতো, আমার বন্ধুবান্ধব আমার ভয়েসগুলো শুনবে, আমি ওস্তাগফিরুল্লাহ কয়ে মুখ সরাই নিতাম, কারণ আমার মার্চে বেশি বড় বয়সী ঠিক আছে না। ভালোবাসা তো অন্ধ, বাট আমি এরম অন্ধ না, কারণ 10 বছরে উনি আমাকে চেনে নাই, কোনো দিন রিপ্লে দিই নেই। এবং লাস্ট
কিছু মানে আপনার খুব কাছের একজন যাকে উনি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যখন নিয়োগ দিলেন ওই নিয়োগের সময় আমি আমার লাইফ টাইমে আমাদের ২১ জন ভুক্তভোগী সবাই এর কাছে স্লিপ ছিল, যে গেছে কাউকে না বলি নেই, বাট আমি কোনোদিন যাই নেই। তো ও একবার আমি ২০১৩ সালে ফার্স্ট ফলো করি আমি আমাদের পাইরেটস অফ ক্যারিবিয়ান এর ভিলেন। পাইরেটস অফ ক্যারিবিয়ান সিনেমাটা আছে না দাদা, দেখবেন ওর ভিলেন ওই যে হাত পা ওই যে গোপ টোপ নড়ে চড়ে, ওনার চেহারার সাথে আমাদের আল্লাহ মাফ করুক এত অবস্থা করুক যে মানুষের সাথে মিলাতি নাই, বাট ওনার চেহারার সাথে আলী রিয়াজ স্যারের চেহারার সাথে ওই পাইরেটস অফ ক্যারিবিয়ানের ভিলেনটার চেহারার মিল আছে। আমি কার্টুনে গিয়ে দেখাতে পারবো। উনি ২০১৩ সাল এবং ২০১৫ সাল দুইটা ওনাকে মিশন দেওয়া হয়েছিল। কী মিশন তা আল্লাহ মাহফুজ জানে। বাট সত্য সত্যই সত্য আমরা প্রকাশ করতে পারি না, পারতেছি না। আপনার কি মনে হয় দাদা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে? অবশ্যই হবে। আওয়ামী লীগ কে? কিছু না। আইন আমরা বানাই। ১৯৭৩ সালের যে আইন, আইসিটি অ্যাক্টের আইন নতুন করে ২০২৫ সালে আবার অ্যামেন্ডমেন্ট করে। কোন অধিকারে অ্যামেন্ডমেন্ট হয়? কিভাবে অ্যামেন্ডমেন্ট হয়? আমরা কি স্বৈরতান্ত্রিক আমরা দেশ নাকি গণতান্ত্রিক দেশ? আপনি আপনার কাছে বিবেকের কাছে বলেন, বাংলাদেশ কি স্বৈরতন্ত্রে চলতেছে না গণতন্ত্রে চলতেছে? তাহলে আওয়ামী লীগ বন্ধ করার জন্য যে নতুন একটা অর্ডিন্যান্স অ্যামেন্ডমেন্ট করা হলো, এই অর্ডিন্যান্স অ্যামেন্ডমেন্ট কি সংসদ বা নির্বাচিত সরকার ছাড়া করতে পারে? আমার তো টাকা পয়সা নাই যে ব্যারিস্টার ধরবো, উকিল ধরবো। আমি ওই পড়ালেখা করে আপিল করে ওইগুলো মিল পাঠায় এগুলো কেউ অ্যান্সার দেয় না। ৮-১০ মাস না, ৮-১০ বছর ধরেই তো পড়তেছি। আর কেউ কোনো দিন নেগেটিভ পছন্দ করে না। আমি তো নিজেও পছন্দ করি না, আপনিও করবেন না। শেখ হাসিনা কেন করবে? তার মতো ব্যক্তি, ওরে বাবা রে বাবা, শেখের বেটি, আবার প্রধানমন্ত্রী, সুজন জীবনও তার প্রশংসা করি নেই। এক্স্যাক্ট বলছে যে এটা ঠিক হয়নি, এটা ঠিক করেন, এটা দেখেন। এই যে অটো রিক্সা ইস্যুতে আপনি বললেন আমি সাপোর্ট দিলাম ওনাকে, যখনই অটো রিক্সা ইস্যুতে সাথে সাথে আমি মেসেজটা দিছিলাম যে হঠাৎ করে কোনো কিছু বন্ধ করা যায় না, পলিসি নিয়ে বন্ধ করতে হয়। যখনই ওরা আগুন দিল মিরপুর ১০ নম্বর গোল চক্করে গত সরকারের আমলে, আমি বারবার বলছি যে আইদার ইউর দ্য প্রবলেম অর সলিউশন। এখনও বলি আইদার ইউর দ্য প্রবলেম অর সলিউশন। বাট একটা জিনিসের জন্য আমি আমার দিন রাত, আমার কেরিয়ার, আমার গচ্ছিত অর্থ খরচ করিয়া ইনকামের রাস্তায় নাই বা ব্যবসা বাণিজ্য নাই। কারণ পড়ালেখার ভিতর থাকলে আবার পড়ালেখা কীরকম পড়ালেখা, সার্টিফিকেটও তো পড়তেছি না, বা ইনস্টুডেন্ট এঙ্গেজমেন্ট হইতে গেলে দেশের বাইরে চলে যাবে, তাও যেতে পারতেছি না। আমি যেটুকু জানি আপনি জানেন না দাদা, বাংলাদেশ ৪৭ সালের পর থেকে রয়ের চিফ মিস্টার আর.এন. কাউ মারা গেছেন ২০১২ সালে। আর.এন. কাউয়ের ডকুমেন্টসগুলো আপনি দেখেননি, কারণ আপনি মনে হয় দেখার সেই সুযোগ পান নেই। এটির পিছনে আমি, তাহলে আপনি বলেন রয়ের চিফ আর.এন. কাউয়ের সাথে বাংলাদেশের কী সম্পর্ক ছিল, বঙ্গবন্ধুর কী সম্পর্ক ছিল, ১৯৭১ সালের কী সম্পর্ক ছিল, এবং রয়ের থেকে উনি রিটায়ার্ড করার পরও তিনি ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা ছিল, এবং তার টেপ ডকুমেন্টসগুলো এক্স্যাক্ট বলে গেছে। আমার কাছে ডকুমেন্টস আছে ২০২৫ সালের ডিসেম্বরের আগে সব যেন ধ্বংস করা হয়, এবং ভারত সরকার তাই ধ্বংস করবে। অনেক ডিপে যেতে হয়। তবে আমার খুব ইচ্ছে জাগে, আমার তো কেউ ডাকে না, চেনে না, কেউ যদি ডাকতো তা আমার ওই পোলাপান স্টাফ করে কয় আপনার যদি কেউ ডাকে কোনো জায়গায় আপনি তো ঝগড়া লাগাই দেবেন। আর কয় না রে বোকা, ঝগড়া কি আর লাগাই, ঝগড়া লাগাই না। ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমার ভিতর থেকে যেটা আসে আমি সেটা বলি, সেটা করি। আর এখন পর্যন্ত আমি বাইস্টেবল না, বাট কোথায় আমি বাইস্টেবল? একটা জায়গায়, আল্লাহর সৃষ্টির সেবার উদ্দেশ্যে বৃহৎ স্বার্থে আমি ক্ষুদ্র স্বার্থ বায়াস্ট হতে পারি। আর
ভালোবাসা যেহেতু অন্ধ, আর বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্যের জান, সম্পদ, মান নিরাপদ, এবং বিশ্বাসীরা পরস্পরের ভাই। নো হিন্দু, নো মুসলমান, নো খ্রিস্টান, নো বৌদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলে গেছেন। কোনো মুসলমান অস্বীকার করতে পারবেন মহানবী সাল্লাল্লাহু বিদায় হজের ভাষণে যা বলছেন তার চেয়ে বড় কিছু আর এরপরে কিছু আর হয়েছে? এক্সাক্ট বলে গেছেন যে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর কিতাব কুরআন শরীফ, যা কিয়ামত পর্যন্ত জের জবর পেশ নোক্তা হরফ চেঞ্জ হবে না। আমি ভয়তে কুরআন শরীফ পড়ি না, কারণ কুরআন শরীফ যেদিন পড়া শুরু করবো দাদা, সেদিন এই দুনিয়াবি আমার কাছে থাকবে না। মনের থেকে বললাম, দুনিয়াবি আমার কাছে দুনিয়া থাকবে না। কারণ একটা লাইন ওখানে বলা হয়েছে, জ্ঞানীদের নিদর্শন শুরু। তো প্রথম দিন পড়তে বসে গত বছর মাওলানা, আমার ছোট বাড়ির পাশে জহুর, এখন হজে আছে সৌদি আরবে, গতকালকে আমাকে নক করে, প্রতিবারে হজ করতে যায়। তোকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি বলো না, তো এই যে লাহোর মাহফিজ লেখা কোরআন শরীফ পড়া শুরুর আগে এটা সংরক্ষিত, লাহোর মাহফিজটা কী? এইটা জানতে আমার 15-20 দিন লাগছে। সে মৌলানা জহুর সে নিজেও জানে না, তার বড় হুজুরের কাছটা জানতে গেছে, বড় হুজুর দিছে দাওয়া। দাদা দাদা আপনার নাম্বারটাও আমার কাছে নাই, অনেকজনের কাছে চাইছি। আপনার বন্ধুর ওই যে পোস্টিং করছেন ওই যে বাগেরহাট, আমার শ্বশুরবাড়ি, তো ওনারও ফোন দিছি কয়েকবার। বাগেরহাটে উনি বগুড়া থাকতেও ফোন দিছি, উনি বগুড়া মিটিংয়ের ভিতরে থাকতেও ফোন দিছি, আপনার প্রোগ্রামে থাকতেও ফোন দিছি। পোস্টিং হয়ে যখন ইয়েতে গেছে ওই যে ডাক্তার আমার বন্ধু, তা ফোন দিয়ে নাম্বার চেয়েছি, নাম্বার দেয় না। তো বলে যে কী বলে যে ওই যে এনসিবির পোলাপান, ওরা আমার মাধ্যমে যোগাযোগ করে, ওকে মাধ্যমে আপনি যোগাযোগ করেন। আসলে আমার ইমার্জেন্সি না তো, আর আমি দাদা ওই যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কই, তা আল্লাহ তার মানে বলছেন তো আমি ভাই আমি দিয়ে পছন্দ করি না। কারণ আল্লাহর কাছে সারা জীবন একটা লাইন চাই, এটা হচ্ছে আল্লাহ 1 সেকেন্ড পর আমার মৃত্যু নেও। আমার হালাল টাকায় দিয়ে আমার আব্বার কবরের জায়গা কিনা, আমার মার কবরের জায়গা কিনা, আব্বাকে শোয়াইছি, পাশে আমার জায়গাটা রাখছি, আমার কবরের কাছে আমি অনেক দিন, অসহস্র দিন আমার কবরে যে আমি শুয়ে রয়েছি। কারণ টুডে টুমার আমার ওখানে যাইতেই হবে। পাগলের পোলাপ না দাদা, পাগলের পোলাপ। বিএনপি যদি আমার চাকরি দেয়, তারেক রহমান চাকর, আমি বেতন নেব ওই শর্তে 6 মাসের টার্গেট দিয়ে, প্রথম 1 মাসের যে টার্গেট থাকবে ওই টার্গেট যদি বাংলাদেশের রাজনীতিতে আমি সুজন ফিল আপ না করে দিতে পারি, নাকে খত দেব। আওয়ামী লীগ আমি মনে প্রাণে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। তার 4 নীতি দিয়ে এই পৃথিবী আটকায় ফেলানো যায়। তার 4 নীতি নিয়ে আমার 8 বছর স্টাডি করতে যেয়ে পৃথিবীর 192টা দেশ ঘাটানো লাগছে। বাট আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, সার্টিফিকেট নাই, আমি কেউ না, আমি সার্টিফিকেটের জন্য পড়ি না। তো আওয়ামী লীগ আসবে ইনশাল্লাহ, ডিসেম্বরের আগে আওয়ামী লীগ সবাই আসবে ইনশাল্লাহ, ডিসেম্বরের নির্বাচন হবে। আর বিএনপি কি আছে না আছে জানি না, বিএনপি তো আমার চাকরি দিত। কেন চাকরি জানেন? কারণ আমি তো তাদের দলে, আমি তাদের মতাদর্শ না, আমি তো রাজনীতি করতে পারবো না। তা চাকরির কারণ কি? চাকর আমি, দায়বদ্ধ, জবাব দিতে করি এবং সত্য আমার, যে আমি 1 মাস এই কাজ করিয়া এই জবাব দিতে করতে যদি পারি, তাহলে আমার চাকরি পার্মানেন্ট করেন আগামী আরও 5 মাসের জন্যে। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। জিদের বাদ কুত্তায় দিয়ে খাওয়াই সুজন সবাই জানে। 5 টাকার জন্য 5 কোটি সুজন নষ্ট করতে, এও সবাই জানে। টাকা পয়সা হাতের ময়লা। তাহলে কেমন কি জিজ্ঞেস আমি এর কাছে জেলে চিঠি পাঠাবো, আমার 10 কোটি টাকা পাঠা দিই, আমি তো ওই ফেসবুক চালাতে পারি না। গল্প করলাম দাদা, গল্প। ধন্যবাদ।